হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল মিস্টার সিনেপাই। তো আজকে যে মুভিটি আপনাদেরকে এক্সপ্লেন করে শোনাবো, এটি মালয়েশিয়ান সত্য একটি ঘটনার উপর নির্মিত সিনেমা, যেখানে দেখানো হয়েছে কালো জাদুর পরিণাম একটি পরিবারের উপর কতটা ভয়ানক প্রভাব ফেলতে পারে। তো চলুন আর বেশি স্পয়লার না করে মুভিতে যাওয়া যাক। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা তান্ত্রিক টাইপের লোক কিছু রিচুয়ালস পালন করছিল। মূলত সে কারো উপর কালো জাদু করছিল। অন্যদিকে দেখানো হয় একটি 10 থেকে 12 বছরের ছেলে তার মায়ের জন্য খাবার নিয়ে যায়, কিন্তু তার মা উল্টো তার গলা চেপে ধরে। তখনই তার পরিবারের লোকেরা তাকে ছাড়িয়ে নেয়। ঠিক ওই সময়ই ফিকরি নামের এক লোকের ঘুম ভেঙে যায়। মূলত সে এটা স্বপ্নে দেখছিল, যেটা কিনা ছোটবেলায় তার সাথে ঘটেছিল। তো পরদিন সকালে ফিকরির বউ শিকনি ফিকরিকে বলে যে ভালো কোনো হুজুর দেখাতে, কেননা ফিকরি প্রায়ই এই সকল স্বপ্ন দেখত। তো এরপর ফিকরি তার ছেলেকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। মূলত সে তার ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে নিজে অফিসে যাবে। তো ফিকরি তার ছেলেকে নিয়ে চলে যাওয়ার পরে শিকনি যখন বাড়িতে একা ছিল, তখনই আমরা লক্ষ্য করি বাড়িতে কিছু ভৌতিক কাণ্ড কারখানা হচ্ছে। এই যেমন একা একা টিভি চালু হয়ে যাওয়া, এসি চালু হয়ে যা, এই সকল। পরের সিনে ফিকরিকে দেখানো হয় সে একটা মসজিদে পাক হাসান নামক একজন কবিরাজের সাথে কথা বলছিল। মূলত ফিকরি এই কবিরাজের কাছ থেকে নিজেও কিছু কবিরাজি বিদ্যা শিখছে। এরপর কবিরাজ ফিকরিকে 2টি কাপড়ের পুটলি দেয় এবং সেটা তার কাছে রাখতে বলে। পরের সিনে রাত প্রায় 2টা-3টা হবে। ওই সময় যখন শিকনি পানি খাওয়ার জন্য উঠে, তখন দেখা যায় নিচেই পাশে ফিকরি নামাজ পড়ছিল। তো শিকনি যখন বাইরে বেরিয়ে আসে, তখনই সে দেখতে পায় ফিকরি মাত্র ঘরে ফিরছে। এভাবে ফিকরিদের সাথে কিছু ভৌতিক কাণ্ড কারখানা হলে ফিকরি সিদ্ধান্ত নেয় সে তার গ্রামের বাড়ি যাবে এবং তার বাবা মার কবর জিয়ারত করবে। তার গ্রামের বাড়ি ছিল পেন্টাল নামক একটি গ্রামে। তো এরপর ফিকরি এবং তার ছেলে রেজওয়ান এবং তার বউ শিকনিকে নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে পৌঁছে ফিকরি তার বড় বোনের সাথে দেখা করে। তার বোনের নাম ইটা। এতদিন পর ফিকরি এবং তার পরিবারকে এখানে আসতে দেখে খুবই খুশি হয়। মূলত ফিকরির যখন 12 বছর বয়স ছিল, তখনই ফিকরি শহরে চলে আসে এবং এরপর 20 বছর সে আর তার গ্রামে ফিরেনি। তো এরপর ফিকরি যখন তার বড় ভাই আলীর কথা জিজ্ঞেস করে, তখন তার বোন বলে আলী ভাই ঘরে আছে। এটা শুনে ফিকরি তার ভাইয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার বড় ভাই তাকে দেখে খুবই দুর্ব্যবহার করে, যেন ফিকরি এখানে আসাতে তার ভাই তাকে পছন্দই করছে না। তো এরপরে রাতে খাবার সময়ও আলী তাদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে, যেটা দেখে ফিকরির বউ শিকনি তার ছেলে রেজওয়ানকে নিয়ে সেখান থেকে উঠে যায়। এরপর তার বড় বোন ফিকরিকে বলতে লাগে যে তাদের বাবা মা মারা যাওয়ার পর থেকেই মূলত তাদের বড় ভাই আলীর এমন ব্যবহার। তো এরপরে ফিকরি তার বোন ইটাকে বলে যে কালকে সকালে আমাকে বাবা মার কবরের কাছে নিয়ে যেও, আমি ওখানে গিয়ে জিয়ারত করব। কথা মতো পরের দিন সকালে ফিকরি এবং তার বোন ইটা তাদের বাবা মার কবরস্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। অন্যদিকে শিকনি তখন রান্নাঘরে রান্না করছিল এবং শিকনির ছেলে রেজওয়ান তখন মোবাইলে বাইরে বসে থেকে গেম খেলছিল। হঠাৎই রেজওয়ান পাশের ঘর থেকে পানি পড়ার শব্দ পায়। ছোট বাচ্চা ছেলে, তাই কৌতূহল বশত সেই ঘরে চলে যায় এবং ঘরে গিয়ে সে লক্ষ্য করে ঘরে থাকা যে অ্যাটাচ বাথরুম আছে, সেখান থেকেই মূলত পানি পড়ার শব্দ আসছে। এটা দেখে রেজওয়ান যখন সেই বাথরুমে যায়, তখনই সে একজন বৃদ্ধ বয়সী লোকের বিশ্রী চেহারা দেখতে পারে, যেটা দেখে সে ভয়ে তার মায়ের কাছে দৌড়ে এসে বলে মা, ওখানে কেউ আছে। কিন্তু তার মা ভাবে রেজওয়ান হয়তো ভুল দেখেছে। অন্যদিকে কবরস্থানে পৌঁছেও ফিকরি এবং তার বোন ইটা তাদের বাবা মার কবরস্থান খুঁজে পাচ্ছিল না। মূলত তাদের বাবা মাকে এখানে কবর দেওয়ার পরে তারা কেউই আর এখানে আসেনি, যার জন্য তাদের বাবা মার কবর কোনটা সেটা তারা খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে
আলী শিকনি এবং রেজওয়ানের সাথে খুবই দুর্ব্যবহার করতে থাকে। রেজওয়ান যখন টিভি দেখছিল তখন সেই ছোট বাচ্চা ছেলেটা থেকে রিমোট কেড়ে নেয়। এরপর রাতে ফিকরি বাসায় ফিরলে শিকনি তাকে সবকিছু খুলে বলে এবং বলে তাদের বড় ভাই আলী তার সাথে এবং তাদের ছেলের সাথে কেমন দুর্ব্যবহার করছে। পরদিন সকালে ফিকরি এবং ইটা যখন কেউ বাসায় ছিল না তখন শিকনি রান্নাঘরে রান্না করছিল এবং রেজওয়ান একটি রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে খেলছিল, কিন্তু হঠাৎ গাড়িটি একটি ঘরের ভিতরে প্রবেশ করে। রেজওয়ানও সেই গাড়ির পিছনে পিছনে যায়। সেই গাড়িটি প্রথমে একটি খাটের নিচে প্রবেশ করে। রেজওয়ান সেটা আনতে গেলে গাড়িটি আবার একটি আলমারির দিকে যেতে লাগে। রেজওয়ানও সেই আলমারির দিকে যায় গাড়িটি নেওয়ার জন্য। অন্যদিকে শিকনি হঠাৎ লক্ষ্য করে রেজওয়ানের কোনো সারা শব্দ নেই, তাই সে রেজওয়ানকে দেখার জন্য সেই ঘরে যায় এবং হঠাৎ সেই আলমারি থেকে রেজওয়ান মা মা বলে চিৎকার করতে থাকে। শিকনি সেই আলমারিটা খোলার চেষ্টা করে কিন্তু আলমারিটা খুলছিল না, যার জন্য শিকনি একটি হাতুড়ি নেওয়ার জন্য রান্নাঘরে যায়। হঠাৎ শিকনি বাইরে এসে খেয়াল করে রেজওয়ান পাশের বাগানে একা একা হেঁটে যাচ্ছিল। এটা দেখে শিকনি অনেক অবাক হয়। এরপর দেখানো হয় রেজওয়ানকে একটা বুড়ি মহিলা তার দিকে আসতে বলছিল। রেজওয়ানও মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই পেছন থেকে তার মা শিকনি তাকে নিজের দিকে ফেরায় এবং বলে তুমি এখানে কি করছো। উত্তরে রেজওয়ান জানায় সে একটা মহিলার পিছন করতে করতে এখানে এসেছে, কিন্তু শিকনি সেখানে কাউকে দেখতে পায়নি। পরের দিনে রাতে শিকনি ফিকরির ফেরার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ফিকরি এত রাত হয়ে গেছে তবুও বাসায় ফিরছিল না। ঠিক ওই সময় গাড়ির হর্নের শব্দ শুনতে পায়। শিকনি ভাবে ফিকরি হয়তো ফিরে এসেছে, যার জন্য সে দরজা খুলতে যায়, কিন্তু দরজা খুলে সে দেখে বাইরে কোনো গাড়ি এবং ফিকরিও নেই। এরপর যখন আবার ঘরে ফিরে আসে তখন শিকনি রান্নাঘরে ফিকরিকে রান্না করতে দেখে। এরপরে শিকনি যখন তার ঘরে যাচ্ছিল তখন সে দেখে রেজওয়ান তার ঘর থেকে বেরিয়ে দৌড়ে অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে। এটা দেখে শিকনি অনেক অবাক হয় এবং শিকনি যখন আবার রান্নাঘরে ফিকরিকে ডাকতে আসে তখন এসে দেখে ফিকরি সেখানে নেই। এটা দেখে শিকনি অনেক ভয় পেয়ে যায়। এরপর শিকনি যখন আবার তার ঘরে যায় তখন দেখতে পায় রেজওয়ান আগের মতোই ঘুমিয়ে আছে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো রেজওয়ানের পাশেই একজন ভয়ঙ্কর এক নারী অবয়ব বসে আছে। সেটা দেখে শিকনি অনেক ভয় পেয়ে যায়। শিকনি যখন সেখান থেকে দৌড়ে পালাতে নিচ্ছিল তখনই সেই ভয়ঙ্কর অবয়বটি শিকনির হাত ধরে ফেলে। এরপর সেই অবয়বটি রেজওয়ানের গলা চেপে ধরে, যেটা দেখে শিকনি অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার চেঁচামেচি করতে লাগে। তখনই সেখানে ফিকরি চলে আসে এবং শিকনিকে সান্ত্বনা দেয়। এরপরে শিকনি ফিকরিকে সবকিছু খুলে বলে। এরপরে ফিকরি যখন এই সকল কিছু তার ভাই বোনের কাছে জানতে চায় তখন তারা কেউই এই বিষয়ে কথা বলছিল না। এরপরে ফিকরি সেই আলমারি দেখতে সেই ঘরে যায়। হঠাৎ সে চিৎকার শুনতে পায়। বাইরে এসে দেখে তার বোনকে কোনো দুষ্টু জিন নিজের বশে এনেছে। তার বোন ছটফট করছিল। ফিকরি যেহেতু কিছু কবিরাজি বিদ্যা জানতো তাই সে কোরআনের কিছু আয়াত পাঠ করতে লাগে এবং সেই জিনকে তার আসল পরিচয় দিতে বলে, কিন্তু জিনটি তার আসল পরিচয় দিচ্ছিল না, যার জন্য ফিকরি রুকিয়া করে সেই জিনটাকে কষ্ট দিতে লাগে। এরপরে সেই জিন বলে আমাকে সুফিয়ান নামক এক ব্যক্তি পাঠিয়েছে। ফিকরি সেই কবিরাজকে চিনত, তাই ফিকরি আর দেরি না করে সে কবিরাজের বাড়ি চলে যায়। কিন্তু কবিরাজের বাড়ি গেলেও তার উপরে আরো কিছু দুষ্টু জিন আক্রমণ করে বসে। এরপর ফিকরি কোনো মতে সেই বাড়ি থেকে বের হলে তার সাথে তার ওস্তাদ পাক হাসানের দেখা হয়ে যায়। ফিকরি তার ওস্তাদকে এখানে দেখে খুবই অবাক হয়। এরপর তার ওস্তাদ বলে আমি তোমার পিছু করতে করতেই এখানে চলে এসেছি। এরপর ফিকরি তার ওস্তাদকে সবকিছু খুলে বলে, কিন্তু তার ওস্তাদ পাক হাসান বলে এখানে তো কোনো বাড়ি নেই, তুমি এখানে কি করতে এসেছিলে। এটা শুনে ফিকরি অনেক ভয় পেয়ে যায়। এরপর যখন সে সেই বাড়ির দিকে তাকায় তখন ফিকরি দেখতে পায় আসলেই এখানে কোনো বাড়ি নেই, একটি পরিত্যক্ত ভাঙা ঘর পড়ে আছে। এরপরে ফিকরি পাক হাসানকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। বাড়িতে এসে পাক হাসান ফিকরির বোনের থেকে কোনো মতে সেই জিনটি বের করে, কিন্তু সেই জিনটি বেরিয়ে আবার শিকনির ভিতরে প্রবেশ করে এবং সেই জিনটি শিকনির ভিতর থেকে বলতে লাগে ফজর পর্যন্ত আমি তোর বউয়ের শরীর থেকে যাব না এবং ফজরের পরে আমি তোর বউকে আমার সাথে করেই নিয়ে যাব। যেটা শুনে সেই কবিরাজ পাক হাসান ফিকরিকে বলে যে ফজরের আগেই তোমার বউয়ের শরীর
শরীর থেকে এই জিনটিকে বের করতে হবে, তা না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এরপর পাক হাসান ফিকরি এবং তার ভাই আলীকে সেই সুফিয়ান নামক কবিরাজের কবর রুকিয়া করতে যেতে বলে। মূলত সুফিয়ানই তাদের মায়ের উপর কালো জাদু করেছিল, কিন্তু কালো জাদু করার কিছুদিনের মাথায় সুফিয়ান কবিরাজটিও মারা যায়। সুফিয়ান নামক সেই ব্যক্তিটি ফিকরির মায়ের উপর কালো জাদু করেছিল, কারণ সুফিয়ান তার যে বাড়িতে থাকতো সেই বাড়ির জায়গাগুলো সরকার নিয়ে নিয়েছিল, আর ফিকরির মা সেখানেই চাকরি করত, যার জন্য সুফিয়ান ফিকরির মায়ের কাছে সাহায্য চেয়েছিল। ফিকরির মাও তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সে পারেনি, যার জন্য সুফিয়ান রেগে তার উপর কালো জাদু করে দেয়, আর সেই কালো জাদুর পরেই ফিকরির মাও মারা যায়। এরপর দেখানো হয় ফিকরি যখন সেই কবিরাজটির কবর জিয়ারত করছিল, তখন তার পাশে তার ভাই আলীও ছিল। তখনই কবর থেকে একটি হাত বের হয়ে এসে আলীর বুকের ভিতরে দিয়ে দেয় এবং তার কলিজা, কিডনি, লিভার সবকিছু বের করতে লাগে। এটা দেখে আলী তো ভয়ে চিৎকার করতে লাগে, কিন্তু পাক হাসান বলেই দিয়েছিলেন যে যত কিছুই হোক রুকিয়া থামানো যাবে না, যার জন্য ফিকরিও রুকিয়া করেই যাচ্ছিল। এরপর রুকিয়া শেষে দেখা যায় সবকিছুই স্বাভাবিক এবং আলীও বেঁচেই আছে। মূলত এটি একটা মায়াজাল ছিল। এরপর রুকিয়া শেষে ফিকরি এবং তার ভাই আলী তাদের বাসায় ফিরে আসে এবং দেখা যায় তার বউয়ের থেকে আস্তে আস্তে সেই জিনটি চলে যাচ্ছে। এরপর ফিকরির বড় ভাই আলীও ফিকরির কাছে মাপ চায় তার এই দুর্ব্যবহারের জন্য। এরপর মুভির শেষে আমাদেরকে দেখানো হয় ফিকরিরা এই গ্রাম থেকে চলে যাচ্ছে। এখন তাদের সবার সাথেই অনেক মিলমিশ হয়ে উঠেছে। এর মাধ্যমেই এই ছবিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো আশা করছি আপনাদের কাছে আজকের মুভিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।